বাংলাদেশের একজন খুবই কুখ্যাত বলবো না প্রখ্যাত বলবো বুঝতেছি না, একজন স্যার ছিল। কজ ওয়েবসাইট ডিজাইনেও অত বেশি টাকা নাই, এসইও তো টাকা অনেক বেশি। একটা কোম্পানি বলছে যে আপনি একটা কথা বলছিলেন, আপনার বিরুদ্ধে একটা মামলা করবে। 1 বছর কাজ করে মোটামুটি টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে যায়। এখন আপনি এসইও ফিল্ডে যতই ইনকাম করেন না কেন, আপনাকে টপ রেটেড ব্যাচটা মেবি দিবে না। এখন এসইও ডেট এটা আসলে একটা মিথ ছাড়া আর কিছু না। কাজ দিল, কাজ করলাম, ডেলিভারি হলো, নেগেটিভ রিভিউ আসলো। তারপরেই মোটামুটি 1 সপ্তাহের ভিতরে দেখলাম 20 থেকে 30টা রিপোর্ট আমাকে দেওয়া হয়েছে। নর্মালি বাংলাদেশি এবং পাকিস্তানি যারা আছে তাদেরকে টার্গেট করে করে এরকম ভাবে হচ্ছে যে ফ্রিল্যান্সারদেরকে ক্ষতিগুলো করতেছে। আউট অফ মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়, এগুলো বিভিন্ন টেকনিক টিপস এগুলো নিয়ে কাজ করতে করতে আমি আরো অনেক ক্লায়েন্ট জেনারেট করি, অনেক এজেন্সি আমি পাই। 3080 জন পাওয়া গেছে। এবং ওনাদের ধারণা ছিল যে কম্পিউটারে কাজ করেছে কেরানিরা। তুমি কি কেরানি হবা নাকি যে কম্পিউটার কিনতে চাও? আমার মা হচ্ছে তার সেভিংস এর টাকা দিয়ে আমার কাছে ল্যাপটপ কিনে দেয়। আউটরিচ করে যদি আমি ক্লায়েন্ট পেতে চাই, কোনো এরকম স্ট্র্যাটেজি বা হ্যাক কি আপনার জানা আছে যেই কারণে আমি অন্য 10 জনের থেকে কনভার্সন একটু বেশি পাইতে পারি? 5 থেকে 7 লাখ টাকায় আমি এটা নিয়ে গেছিলাম 50,000 টাকা থেকে। আপনার কোনো বিজনেস নলেজ নেই, আপনি জাস্ট বললেন যে আমার কাছে 50,000 টাকা আছে, আমি এখন কি করব? তখন আমি বলবো যে ভাই তুমি স্কিল শিখো। তো সবচেয়ে তাড়াতাড়ি চিন্তা ভাবনা করে যারা কোনো কিছু শিখতে চায় তারাই অ্যাকচুয়ালি ধরাটা খায়। সো উনি আমাকে ওই ইউটিউব ভিডিওটার লিংক দিয়েছেন এবং বলেছেন যে ভাই এই ভিডিওটার সমস্যা আছে। আই হ্যাভ বিন ইন দ্য এসইও ফিল্ড সিন্স 2018। আমি ফাইবারের টপ লেভেল সেলার ছিলাম, 150 কোম্পানির সাথে কাজ করছি এসইও অ্যান্ড ওয়েব ডিজাইন সার্ভিস নিয়ে। এখন আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করি এবং তারপরে আপনি হেড অফ এসইও 2 কোম্পানির, ওই 2 কোম্পানির বিস্তারিত। 2018-র আগের থেকে বলেন আমাকে যে আপনি প্রথমে বলেন অনলাইনে আয় করার মধ্যে আপনি কিভাবে আসলেন, তারপরে বলেন এসইওর মধ্যে কিভাবে আসলেন। আসলে সময়টা 2014, যখন হচ্ছে যে আমি সর্বপ্রথম আমার আম্মু আমাকে মোবাইল ফোন কিনে দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে হচ্ছে যে এরকম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি। ওই সময়টা মানে ট্রেন্ডিং একটা বিষয় ছিল, ওই সময় অনলাইনে টাকা পয়সা ইনকাম করা যায়, সবাই আশেপাশে বলা বলি করে। ওইটা দেখেই হচ্ছে মূলত ইন্টারেস্টটা আসে। তারপরে হচ্ছে বাংলাদেশের একজন খুবই কুখ্যাত বলবো না প্রখ্যাত বলবো বুঝতেছি না, একজন স্যার ছিল, তার টিউটোরিয়াল সামনে আসে। তো দেন সেখান থেকেই মূলত সর্বপ্রথম অফ পেজ এসইওটা হচ্ছে আমার কোর্স কেনা হয়। দেন হচ্ছে আমি সেই এক একটা ক্লাস রীতিমতো আপনার 2 ঘন্টা করে ছিল এক একটা লেকচার, খুবই বোরিং ক্লাস ছিল এবং অফ পেজের উপরে। যখন হচ্ছে মোটামুটি শিখলাম, কাজ টুকটাক ওরকম ভাবে করা হয়নি, হালকা পাতলা ফ্রি ওই সময় যে রিসোর্সেস গুলো ছিল ওইগুলো দিয়ে টুকটাক করা হয়েছিল। এরপরে হচ্ছে যখন বললাম যে এখন তো আর কাজ ওরকম ভাবে পাচ্ছি না, আর কি করা যায়, তখন আবার আমাকে বলা হলো যে তুমি এখন অন পেজটা করো। এগুলা সব কি মোবাইল দিয়ে করতেছেন? না, তখন আমার ছিল মানে Okay. ডিভাইস ছিল আর কি, ল্যাপটপ ছিল। তো দেন হচ্ছে ওইভাবে মূলত করা, and ওইখান থেকে মূলত আস্তে আস্তে শুরু করা। দেন এসইওটা মোটামুটি একটা বেসিক ধারণা যখন নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি তখন যেটা চেষ্টা করলাম যে আমি কাজ তখন খুঁজতেছিলাম। মার্কেট প্লেস তখন ছিল ওডেক্স, তখনও হচ্ছে আপওয়ার্ক হয়নি, ওডেক্স নাম ছিল। ওডেক্সে হচ্ছে অ্যাকাউন্ট খুললাম, খোলার পর হচ্ছে ইংরেজিতে একটু দুর্বলতা থাকার কারণে কাজ পেতে সমস্যা হচ্ছিল, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। তারপরে যাই হোক মোটামুটি $4-5 মেবি কাজ করা হয়েছিল। এটা 2015-16 আশেপাশে এই সময়টা অফ পেজ এসইও ব্যাকলিংকের কাজ করা হয়েছিল আর কি। দেখা যাচ্ছে যে প্রোফাইল ব্যাকলিং করে দিতাম 50টা-60টা, তার বিনিময়ে এই কয়েক সেন্ট করে হচ্ছে তারা দিত, বিষয়টা হচ্ছে এরকম আর কি ছিল। এরপরে যখন ভাবলাম যে না এটাতে কাজ হচ্ছে না, তখন আমি একটু ওয়েবসাইট ডিজাইনে যাই, ফোকাসড হই, মানে ডাইভার্ট হয়ে গেলাম। এটা ঠিক না, এক ফিল্ডেই থাকা উচিত। এবং পরবর্তীতে আমি আবার এটা আমি বলতেছি, পরে আমি আবার এক ফিল্ডেই আসছি। সো আমি তখন ওই আইটি বাড়ি যেটা ছিল ওই সময় খুবই ফেমাস ছিল, ওদের কোর্সটা করা হয়, করে আমি ওয়েবসাইট ডিজাইন HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট পর্যন্ত, আইটি বাড়ি থেকে জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্টটা পরবর্তীতে আমি শিখি আরো ভালোভাবে, ওইটা শেখা হয়। শেখার পরে হচ্ছে মোটামুটি ওয়েব ডেভেলপমেন্টের কাজ এই আপনার ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে আর কি শুরু করা হয় 2016 সালের দিকে, যখন আমি পুরোপুরি ফোকাসড হচ্ছে ওয়েবসাইট ডিজাইনে। তখন হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেসের কাজগুলো করা হয়। ওইভাবে করার পরে হচ্ছে আমার পরবর্তীতে হচ্ছে যে আরেকটা ট্র্যাকেল আসে লাইফে। ওই ট্র্যাকেল আসার পর হচ্ছে আমি যতটুকু বুঝতে পারি যে আমার এখন হচ্ছে আবার এসইও ফিল্ডে যাওয়া উচিত, কজ ওয়েবসাইট ডিজাইনেও অত বেশি টাকা নাই, এসইও তো টাকা অনেক বেশি। কারণ ওই সময় মোটামুটি কম বেশি এসইওর নামটা অনেক বেশি শুনতেছিলাম। এরপরে হচ্ছে যে আস্তে আস্তে এসইও আবার ভালোভাবে, কারণ আমি 2014-15-তে যে জিনিসটা শিখতাম বা জানছিলাম ওইটা তো 2017 সালে দিয়ে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে আমি দেখলাম। তখন আবার এছাড়া ভাই আপনি পাশাপাশি কি অন্য কিছু আপনার জীবনের এমনিতে কি চলতেছে তখন? আচ্ছা, পড়াশোনা চলতেছে? পড়াশোনা কি পড়তেছেন? তখন আমি ইন্টারে চলে আর কি 2016-তে আমার ইন্টার শেষ হয়। আর এমনি মোটামুটি ইন্টারের পরপরই আমার মূলত আর কি এই কাজগুলোই আর কি করা হচ্ছিল। এবং পরিবারের বড় সন্তান ছিলাম আমি, বাবার একটা বিজনেস ছিল, ওইটা টুকটাক দেখতাম, আর এমনি আমার এই কাজগুলো
করতাম আর কি। এইভাবেই হচ্ছে আমার সময় যাচ্ছিল। হঠাৎ করে হচ্ছে তারপরে মনে হলো যে এসইওটা শেখা দরকার, তারপর আবার ভালোভাবে হচ্ছে এসইওটা শেখা শুরু করি। এই শিখবো করে আর শেখা হয় না। 2018-তে হচ্ছে আপনাকে দেখি। এসইও শেখা দরকার কেন মনে হইলো? অন্য কিছু শেখা দরকার না? ওয়েব ডেভ তো আপনি তাও একটু চেষ্টা করছেন, বাট আর কোনো কিছুতে জান নাই কেন? এটা আসলে আমি যে যাওয়ার চেষ্টা করিনি বিষয়টা এরকম না। গেছিলাম, যাওয়ার পরে হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ডিজিটাল মার্কেটিং এর স্পেসটা অনেক বেশি ফিউচারে। এই ভিশনটা হচ্ছে আমি বুঝতে পারছিলাম ওই সময়টা, এবং আমি মনে করছিলাম যে হ্যাঁ, এটা আমার জন্য একটা ভালো সিদ্ধান্ত ছিল। দেন হচ্ছে আমি মূলত এসইও ফিল্ডে আসা, এবং এসইওটা শেখার আগে যখন ডিজিটাল মার্কেটিং এ আমি যখন শেখা শুরু করি, আমার সর্বপ্রথম জার্নিটা শুরু হয় ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। এটা শেখার মাধ্যমে আর কি। তারপরে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শেখার পর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট শিখি। তারপরে এই দুইটা শেখার পর তখন মনে হয় যে না, এখন এসইওটা শেখা দরকার। কিভাবে শিখছিলেন? এটা মূলত কোর্সের মাধ্যমে করা হয়। বাংলাদেশের একটা কোম্পানি ছিল, আমি নাম বলতে ইচ্ছুক না, ওদের থেকে আর কি শেখা হয় আর কি বিষয়গুলো। নাম বলতে ইচ্ছুক না কেন? আছে মোটামুটি, নাম বললেও যে কিছু হবে তাও না, দরকার কি আমার। যাই হোক, তো আমি আর ওইভাবে শেখা হয়েছে। শেখার পর হচ্ছে এসইওটা ম্যাক্সিমাম যেটা শেখা হয়েছে গুগল থেকে শেখা হয়েছে। মজার কাহিনী বলি আপনাকে। একটা কোম্পানি আছে, এখন ওরা অনেক ফান্ডেড টান্ডেড, একটা শো আছে করে রাফসান শাবাব, শোয়ের নাম হইলো ওয়াটার শো, চিনেন আপনারা? ওয়াটার শো তখন চ্যানেল আইতে পাবলিশ হইতো না, তখন শুধু অনলাইনে ছিল, এখন তো মনে হয় চ্যানেল আইতেও পাবলিশ হয়। তো ওয়াটার শোর একটা এপিসোডে আমি, এনায়েত আর সাদমান গেস্ট ছিলাম। তো ওই শোয়ের ভিতরে বিভিন্ন ইটস লাইক এন্টারটেনমেন্ট শো, আমি জানি আপনি দেখছেন নাকি কখনো? জি, দেখছি। তো ওই শোয়ের ভিতরে হাবিজাবি প্রশ্ন যেমন সিরিয়াস কিছু না। তো ওই সময় একটা কিভাবে জানি কি নিয়ে এক একজনকে কথা বলতেছে, তো আমাকেও কি জানি নিয়ে একটা কথা বলছে। তার কিছুদিন আগেই, অনেক আগের কথা, আমি একটু ডিটেল ভুল হইতে পারে, এনায়েত বা কাউকে আমি দেখছি যে ইন্টারেক্টিভ কেয়ার্স এর প্রমোশন করতেছে। তো ইন্টারেক্টিভ কেয়ার্স ইজ আ কোর্স প্ল্যাটফর্ম। আচ্ছা। তো ওয়াটার শোর ভিতরে কিভাবে জানি কি নিয়ে আমাকে বলছে যে স্ক্যাম নিয়ে কথা বলতে হবে। আচ্ছা। যে এখানে অনেকে বসে আছে, এরা বিভিন্ন স্ক্যাম কোম্পানি প্রমোট করে, এনায়েতকে পচানোর চেষ্টা করতেছিলাম আমি। 1-2 সপ্তাহ পরে পাবলিশ হয়েছে। পাবলিশ হওয়ার পরে আমাকে অনেক ফোন আসতেছে, আমি কখনো ফোন ধরি না, যেই ফোন দেখ আমি ধরি না। তো অনেক ফোন আসতেছে। তো তারপরে যে এই একটা কোম্পানি বলছে যে আপনি একটা কথা বলছিলেন, আপনার বিরুদ্ধে একটা মামলা করবে। তো একটু অবাক হয়েছে, কিসের মামলা, কিসের কারণে, কিছু আমি ভুলেও গেছি, সিরিয়াস কিছু না, আমি চিনিও না ওদের, মজা। আচ্ছা। তো তারপরে শুনলাম যে এটা ইন্টারেক্টিভ কেয়ার্স বলছে যে উনি তো আমাদের স্ক্যাম বলছে, আমাদের অনেক বড় ক্ষতি হইতেছে, তো এটা উনার বিরুদ্ধে মামলা করা, মেইনলি রাফসানকে ধমকাইতেছে আর কি, যেহেতু ওর চ্যানেল ও আপলোড দিয়েছে। তো তারপর বলছে এখন কি করা যায়। তারপর শেষ পর্যন্ত ওইটুক ইউটিউবে কাইটে, তারপর ওরা আবার পাবলিশ করছে ওইটা ইউটিউবে। তো যে জন্য আমি এটা বললাম, আপনার যদি কোনো খারাপ এক্সপিরিয়েন্স থাকে বলতে ভয় পায় না, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো ভয়টা নেই, ইটস ওকে ভাই, কোনো সমস্যা নেই। দেন ওইভাবে হচ্ছে মূলত কোর্সের মাধ্যমে যতটুকু শেখা, এবং ওই সময়টা কিন্তু গুগলে আপনার এই বিভিন্ন কোর্স এবং বিভিন্ন ফ্রি আপনার হচ্ছে যে কোর্সের যে ওইগুলো অনেক অলরেডি আসা শুরু হয় ওই সময়টা, নতুন। তখন দেখা যাচ্ছে যে যেহেতু ইউটিউবের সাথে আগে থেকে কানেক্টেড ছিলাম, দেন আপনার চ্যানেলটা, আপনি যেটা বললেন, আপনার চ্যানেল একদম শুরুর দিকে সাবস্ক্রাইবার আমি, যদি আপনি হিসাব করেন, ওইভাবে দেখা যায় কিনা জানি না, বাট আপনি যদি দেখা যায় তো আপনি দেখতেন যে ওইখানে আমি আপনার শুরুর দিকে সাবস্ক্রাইবদের মধ্যে একজন। ওইখানে আপনার যে কথাবার্তা ডিজিটাল মার্কেটিং নিয়ে, এবং আপনি তখন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কথাবার্তাগুলো বলতেন, ওইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। এটা হচ্ছে একটা বড় ছিল আর কি। তারপর সেখান থেকে হচ্ছে আমি আপনাকে মেসেঞ্জারে নক দিই যে দেখি ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় কিনা। ওইটা মনে হয় এখনো আছে, কোনো রিপ্লাই নেই। যাই হোক, সো এই হচ্ছে বিষয়। দেন সেখান থেকে মূলত গুগলের বিভিন্ন রিসোর্স ঘেটে, মানে মোট কথা এসইও শেখার জার্নিটা আমার গুগল থেকে শেখা, এর পরবর্তীতে প্রজেক্ট কাজ করতে শেখা হয়েছে। এটা হচ্ছে বড়। প্যাসিভ জার্নালে জয়েন করলেন কবে? প্যাসিভ জার্নালের জয়েনটা আমার খুব বেশি পুরনো না। প্যাসিভ জার্নালের জয়েনের ওই সময় প্যাসিভ জার্নাল কোর্সটা ফি অনেক বেশি ছিল, যেটা আমার অ্যাফোর্ডেবলের ভিতরে ছিল না। আমি এটা জয়েন করি হচ্ছে করোনার পর 2022-এ হচ্ছে প্যাসিভে আমি আসি। তখন আমি অলরেডি এসইওতে কাজ করেন? তখন আমি অলরেডি মানে 2018-তে যখন হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে যখন কাজকাম করা শুরু করি, তখন হচ্ছে এসইওর কাজ আমি সর্বপ্রথম পাই হচ্ছে ফাইবারে। 2018-রই ঘটনা। তখন হচ্ছে মূলত ওইখান থেকে মূলত আমার লাইফটা চেঞ্জ হয়, এবং সেখান থেকে কাজ করতে 1 বছর কাজ করে মোটামুটি টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে যাই। এখন কিন্তু এসইওতে টপ রেটেড দেয় না ওরা, বাট আমাদের ওই সময়টায় পাইছিলাম আমি ফাইবারে। হ্যাঁ, এখন আপনি এসইও ফিল্ডে যতই ইনকাম করেন না কেন, আপনাকে টপ রেটেড ব্যাচটা মেবি দিবে না এখন আর। ডিজিটাল মার্কেটিং বা বেশ কিছু সেক্টর আছে, ওই সমস্ত সেক্টরে আপনি $20-30,000 ইনকাম করলেও ওরা আপনাকে টপ রেটেড ব্যাচটা দেয় না। আমি জানি না কেন, বাট এটা ওদের একটা সিস্টেমে হয়তো আছে। সো ওই সময় ফাইবারে হচ্ছে আমি সর্বপ্রথম কাজটা পাই। কাজটা পাওয়ার পর কিসের কাজ ছিল? এসইওর কাজ। এসইওর কিসের কাজ? এটা হচ্ছে মূলত একদম ওভারঅল একটা অন পেজ ছিল, ব্যাকলিংক ছিল। কত টাকা দিচ্ছিল?
ওইখানে আমি আমার সর্বপ্রথম যে কাজটা পাই এটা $180, আচ্ছা, $180 কাজ ছিল, মান্থলি বেসিস আর কি। প্রত্যেক এবং- মাসে হ্যাঁ, $180। এবং ওদের সাথে আমার হচ্ছে যে ওভারঅল 4 মাসের একটা কন্ট্রাক্ট হয়েছিল আর কি। এবং 4 মাসে যখন আমি সার্ভিসটা দেই, দেওয়ার পর ওরা কন্ট্রাক্টটা আরো বাড়ায়। মজার বিষয় হচ্ছে সেই ক্লায়েন্ট আমার সাথে এখনো আছে। হ্যাঁ, সেই প্রথম ক্লায়েন্টটা আমার সাথে এখনো আছে। এখন সে- কত দেয়? এখন আলহামদুলিল্লাহ সে অনেক, 1000-এর বেশি না কম? না 1000-এর বেশি দিচ্ছে। 1000-এর বেশি এখন সে। দিচ্ছে, জি, ওকে। 2000-এর বেশি না কম? 2000 না। 2000 না, ওকে, ঠিক আছে। জি, এরকমই 1000-এর বেশি, 2000-এর কম, 1500-রও কম পাচ্ছি আর কি। কজ এটা আরো উপরে ওঠানো যাইতো, কারণ আমি শুরুই করছি অনেক কম দিয়ে। এটা আমি এখন বুঝতেছি যে অনেক কম দিয়ে শুরু করছি, আর একটু বেশি দিয়ে শুরু করলে হয়তো বা 1500 প্লাস হয়তো বা এতদিনে পসিবল হইতো আর কি। নতুন যারা এসইওতে আসতে চায়, আমি শিওর আপনারা সবাই এই রুমে যারা আছেন সবাই শুনছেন, যেহেতু অনেকে এসইওতে, জি, জি। যে এসইও ইজ ডেড সবাই বলে, এবং রেগুলারলি সবাই বলে যে এসইও ইজ ডেড। সো নতুন যারা এসইওতে আসতে চায়, আমি শিওর আপনাকে অনেক মানুষ জিজ্ঞেস করে, আপনি যেহেতু মার্কেট প্লেসে সাকসেসফুল, বাইরেও সাকসেসফুল, জি। যে ভাই আমি এসইও শিখবো ভাবতেছি, 2025 সালে এসইও শেখা ভালো হবে নাকি, বা ইয়ার আপনি রিপ্লেস করে নেন, প্রতি বছরই জিজ্ঞেস করে, তখন আপনি কি বলেন? না, এখানে আমার জবাবটা একদম সহজ এবং সিম্পল থাকে যে এসইও ডেড এটা আসলে একটা মিথ ছাড়া আর কিছু না। এটা সমাজে একটা প্রচলন হয়ে গেছে যে এসইও মানে হচ্ছে যে মানে মনে করে যে জাস্ট মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করলেই মনে হয় সে এসইওতে এক্সপার্ট হয়ে গেলো, র্যাঙ্ক হয়ে গেলো। বিষয়টা তো এরকম না। এসইও ডেড মোটেও না। এসইওর ফিল্ড আরও ব্রড হয়েছে, ফিউচারের ফিল্ডটা আরও অনেক ব্রড হবে। এখন ডিজিটালি যত স্পেস তৈরি হচ্ছে, যত ইন্ডাস্ট্রি আসতেছে, প্রত্যেকেরই মার্কেটিং সার্ভিসটা দরকার। এবং মার্কেটিংয়ের ভিতরে দুইটা সিস্টেম, একটা হচ্ছে পেইড এবং অর্গানিক। সো আপনি যদি এখন দেখেন, মানে আমরা তো গুগল অ্যাডসও রান করছি, আমরা দেখছি যে সমস্ত ওয়েবসাইটগুলো অর্গানাইজড না, অপটিমাইজড না, ওই সমস্ত ওয়েবসাইটের অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্ট একরকম। আর যারা জাস্ট সিম্পল আজকে আসলো যে ঠিক আছে একটা ল্যান্ডিং পেজ করো, এটার উপরে তুমি গুগল অ্যাডস ক্যাম্পেইন করো, ওইটার রেজাল্ট আসে আরেক রকম। এটা কিন্তু একটা মানে রিজন হচ্ছে অপটিমাইজ ওয়েবসাইট। অপটিমাইজ ওয়েবসাইটটা যদি অপটিমাইজ থাকে, তাহলে অ্যাডস স্কোরটাও ভালো আসে। অ্যাডস স্কোর ভালো আসলে অবভিয়াসলি ক্যাম্পেইনটাও ভালো হয়। সো দ্যাটস ইট। এসইও ডেড এই কথা বলার কোনো সুযোগ নেই। এসইও ফিউচারে আরো অ্যালাইভ হবে, অবভিয়াসলি এসইও ফিউচার আরো অ্যালাইভ হবে। ওকে, আবার ফাইবারে আসি। সো একটা ক্লায়েন্ট পেলেন, প্রত্যেক মাসে $180 দিচ্ছে, জি, জি। তারপরে কি হইলো? এরপরে যেটা হলো যে ওইখান থেকে মূলত জার্নি শুরু হয়ে গেল। উনি আমাকে 5 স্টার রিভিউ দিল, কাজ চলতেছে। এরপরে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের কিছু কাজ পাই। ওইভাবে তো বেশ আগের ঘটনা, আর 6 বছর আগের ঘটনা, ওইভাবে মনে রাখা পসিবলও না। আমি যদি একদম বলি, এভাবে কাজ পাওয়া শুরু হয় এবং কাজ আমি পেতে থাকি। এরপরে যেটা হলো, হঠাৎ করে এক ইন্ডিয়ান এজেন্সির সাথে আমার পরিচয় হয় ফাইবারের মাধ্যমে। উনি আমাকে যদিও পরবর্তীতে ফাইবার থেকে আউট অফ মার্কেট প্লেসের বাইরে নিয়ে চলে গেছিল, এবং উনি আমাকে বলছিল যে আমরা এজেন্সি, আমাদের অনেক ক্লায়েন্ট আছে, তোমাকে দিয়ে আমরা সব কাজগুলো করাবো, তুমি আমার এই কাজগুলো করে দিবা। সো যাই হোক, মোটামুটি 2-3 মাস ভালোই চলছিল কাজকাম, এবং পেমেন্ট ওরা ভালোই করতেছিল ফাইবারের মাধ্যমে। হঠাৎ করে যেটা হইলো যে আমি জানি না, হঠাৎ করেই হচ্ছে যে ওরা কাজ দিল, কাজ করলাম, ডেলিভারি হলো, নেগেটিভ রিভিউ আসলো। বললাম যে ভাই কাজ তো অনেক ভালো করছি, নেগেটিভ রিভিউ কেন দিলা? কোনো রেসপন্স করতেছে না। তারপরেই মোটামুটি 1 সপ্তাহের ভিতরে দেখলাম 20 থেকে 30টা রিপোর্ট আমাকে দেওয়া হয়েছে, এবং এটা আমি পুরো আকাশ থেকে পড়ছি। আমি তখন রিপোর্ট দেওয়া হয়েছে ফাইবার প্রোফাইলে? ফাইবার প্রোফাইলে, এবং আমার অ্যাকাউন্টও মোটামুটি শেষ। তখন আমি ফাইবার সাপোর্টে নক দিই যে এরকম এরকম ঘটনা, আমি তো কাজ ঠিকঠাকই করি, তো উনি আমাকে রিপোর্ট কেন দিল? তখন ফাইবার বলে যে তুমি তাকে প্রপার সার্ভিসটা দাও নাই, দ্যাটস ওয়াই হচ্ছে সে তোমাকে রিপোর্ট দিছে। আমি বলছি যে প্রপার সার্ভিস তো আমি অবশ্যই দিছি, তুমি আমাদের মেসেজগুলো চেক করে দেখতে পারো, এরকম এরকম অনেক স্ক্রিনশট দিছি। এটা নিয়ে মোটামুটি ফাইবারের সাথে আমার মানে দীর্ঘদিন আলোচনা হয়। দীর্ঘদিন মিনস হচ্ছে অলমোস্ট আপনার সপ্তাহ 2 মতো টানা ফাইবারের সাথে আমার কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে। এরপরে হচ্ছে হঠাৎ করে ফাইবার যে এক্সকিউজটা দেখালো যে তুমি ঠিক আছে, তুমি সলিড আসো, ভুল করো নাই, তাই বলে 1-2 জন তো না, তোমাকে 20-25 জন মারছে, এবং আনফর্চুনেটলি ওই 20-25 জনই ছিল ওদেরই একটা ট্র্যাপ। এবং আমি পরবর্তীতে মজার বিষয়টা জানতে পারলাম আমার অন্য আরেক বড় ভাইয়ের কাছ থেকে, সেও ফাইবার এক্সপার্ট ছিল। সে আমাকে বললো যে তোর সাথে যে বিষয়টা হয়েছে, এটা হচ্ছে যে ইন্ডিয়ান যারা আছে তারা কখনোই চায় না বাংলাদেশিতে আমরা যারা আছি তারা তাদের থেকে উপরে উঠি, এবং তারা নর্মালি বাংলাদেশি এবং পাকিস্তানি যারা আছে এদেরকে টার্গেট করে করে এরকমভাবে হচ্ছে যে ফ্রিল্যান্সারদেরকে ক্ষতিগুলো করতেছে। এরপরে যখন ফাইবার থেকে বের হয়ে গেলাম, ফাইবার থেকে তখন আমার মোটামুটি অলরেডি 6 থেকে 7 জন লয়াল ক্লায়েন্ট আমার বের হয়ে গেল, আমার আন্ডারে চলে আসছে। সো ফাইবার থেকে বের হয়ে যাওয়ার পরও অনেকের যে একটা প্রবলেম হয়, ওই প্রবলেমটা আল্লাহর রহমতে আমার আর হয়নি, পেছনেও ফিরে তাকাইতে হয়নি। ওই 6-7 জনের কাজ করেই আমার পরবর্তীতে হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়, এইগুলো বিভিন্ন টেকনিক টিপস এগুলো নিয়ে কাজ করতে করতে আমি আরও অনেক ক্লায়েন্ট জেনারেট করি, অনেক এজেন্সি আমি পাই। একটু ভেঙে বলেন যে মার্কেটের বাইরে কিভাবে করা যায়? মার্কেট প্লেসের বাইরে অনেকগুলোই সিস্টেম আছে, তার ভিতরে আপনি একটা সিস্টেম প্রায়ই বলতেন, সেটা হচ্ছে যে গুগলে হচ্ছে টপ রেটেড
প্রথম একটা স্পেসিফিক একটা সার্ভিস, ফর এক্সাম্পল আমি যদি বলি রুফিং সার্ভিস নিয়ে আমি সার্চ করলাম, সার্চ করার পর হচ্ছে যে এবং এটা লোকালি রুফিং সার্ভিস নেয়ার রুফিং সার্ভিস ইন টেক্সাস অথবা মিয়ামি হোয়াট এভার, এটা লিখে সার্চ করলাম, করার পর প্রথম যারা আছে এদেরটা না, গুগলের মোটামুটি 3rd পেজ 4th পেজে চলে গিয়ে হচ্ছে ওদের ওয়েবসাইটগুলো আমি দেখতাম, এবং ওইখানে হচ্ছে আমি মজার বিষয় সবচেয়ে বেশি হচ্ছে আমি ইমেলে ওদের সাথে কখনোই যোগাযোগ করতাম না, আমি ওই সমস্ত ক্লায়েন্টদেরকেই আমি নক করতাম যাদের ফোন নাম্বার আছে, এবং ফোন নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ আছে কিনা, কারণ হোয়াটসঅ্যাপে আপনার রেসপন্স করার রেশিওটা অনেক বেশি কম্পেয়ার যদি জিমেল করি, সোশ্যাল মিডিয়া, অন্যান্য আদার প্ল্যাটফর্ম, এটা তো হোয়াটসঅ্যাপে রেসপন্স করার সিস্টেমটা অনেক বেশি। আমি সুন্দর মতো আপনার যে স্ট্র্যাটেজিটা আপনি প্রায় বলতেন, সো ওইটাই আমি কাজে লাগাই। আমি হচ্ছে যে ওদেরকে হোয়াটসঅ্যাপে নক করতাম, নতুনভাবে আমি হোয়াটসঅ্যাপটাই অ্যাড করছি, হোয়াটসঅ্যাপে নক করতাম, নক করে হচ্ছে বলছে যে আমি এরকম রিসার্চ করতেছিলাম, তোমার সাইটটা আমার কাছে আসছে, আমি দেখলাম এই প্রবলেম, এই হচ্ছে তোমার সাইটের একটা অডিট রিপোর্ট। দেন হচ্ছে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমি 70% উপরে রেসপন্স পাইছি, আর বাকি 30% এরকম ছিল যারা আমাকে রেসপন্সই করেনি। প্রথমে কি অডিট করতেন তারপরে নক করতেন? আমি অডিটটা করেই দিয়ে দিতাম, যে এই হচ্ছে একটা বেসিক অডিট, এটা অ্যাডভান্স অডিট ছিল না, জাস্ট একটা বেসিক অডিট, টুল এক্সপোর্ট টাইপ কিছু, টুল এক্সপোর্ট মানে এসিএম রাশে জাস্ট দিতাম। দেন ওইখান থেকে হচ্ছে কি প্রবলেম ছিল ওইগুলো জাস্ট আপনার উইদাউট মানে আপনার ব্রিফ, যেমন মেটা টাইটেলটা কি, এটা যদি কোনো ক্লায়েন্ট না বোঝে, ওনাকে তো আমরা ডিটেলস এসিও অডিটে বোঝায় দিই, স্ক্রিনশট দিয়ে বোঝায় দিই এটাকে মেটা টাইটেল বলে, ওই জিনিসটা না, জাস্ট খালি রেড মার্কেট যে এরর গুলো ছিল ওইগুলো দেখাই দিতাম, এরর ওয়ার্নিং, এক্স্যাক্টলি, হ্যাঁ এইগুলোর কারণে তোমার ওয়েবসাইটটা গ্রো হচ্ছে না, দ্যাটস ওয়াই তুমি ফার্স্ট পেজে আসতে পারতেছো না, তুমি সেল পাচ্ছ না। তো তখন হচ্ছে যে সে আমার সাথে তখন ডিলে আসতো, কথাবার্তা হইতো, ঠিক আছে কত চার্জ, কিভাবে কি, এইভাবে মূলত আমি আল্লাহর রহমতে অনেক ক্লায়েন্ট জেনারেট করি। কিরকম সংখ্যক? অলমোস্ট সেখান থেকে না হলেও 70 থেকে 80টা ক্লায়েন্ট। কতজনকে নক করতে হয়েছে মনে হয় টোটাল অন এন অ্যাভারেজ তাও তো প্রায় কত 2 থেকে 3 হাজার তো হবেই। 3,000 নক করে 80 জন পাওয়া গেছে অ্যাভারেজ, আমি জাস্ট একটা ধারণা দিলাম আপনাকে। হ্যাঁ 2 থেকে 3 হাজার নকটা যে আমি একাই করতাম তা না, আমারও টুকটাক কিছু হেল্প হ্যান্ড ছিল, এদেরকে দিয়েও আমি বলতাম যে তোমরাও চেষ্টা করো। তাইলে কি আপনি এটাকে অ্যাজিউম করা ঠিক হবে যে তার মানে 3,000 অডিট এক্সপোর্ট করছি, এটা বলা ঠিক হবে? 3,000 অডিট এক্সপোর্ট বলা চলে, যে বেসিক অডিট তো তাও মোটামুটি হচ্ছে যে আপনার 1,500-এর উপর তো হবে, মাস্ট বি হবে, 1,500-এর উপর অডিট তো অবশ্যই করা হয়েছে সাইট। আর অ্যাডভান্স অডিট যেটা আছে, যে কাজ পাওয়ার পর যখন সার্চ কনসোলের এক্সেসটা দিয়ে দেয় তখন তো ওয়েবসাইটের আরো খুঁটিনাটি প্রবলেম দেখতে হয়, ওইটা তো 150-200-এর উপরে তো হবেই। যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি শুরুতেই আগে ওয়েবসাইটের কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করা, সে কি চাচ্ছে এটা ভালো মতো ক্লিয়ার হওয়া, তারপরে হচ্ছে তার জন্য কাজ করা। কখন এরকম বুঝলেন ভাই যে আমার লাইফ একটু অন্যরকম হয়ে গেছে, আমার এখন অনেক টাকা পয়সা, অন্যান্য কন্টেম্পোরারি মানুষজন যারা আছে তাদের থেকে আমার আয় রোজগারও বেশি হয়, আমার কাজের টাইপটাও অন্যরকম, এবং মনে হয় আমি মোটামুটি সেট, এইরকম জিনিস কখন মনে হইলো বা আদৌ মনে হইলো নাকি, এবং যখন টাকা আসা শুরু হলো তখন কেমন লাগলো? সত্যি কথা বলতে আমি মিডল ক্লাস ফ্যামিলিতেই ছিলাম সবসময়। আমার বাবা উনি কিছুদিন আগেই রমজানে আর কি গত হন, মারা যান, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দান করুক, আমি দোয়া চাইছি সবার কাছে। তো উনি আমার অনেক বড় একজন ইন্সপায়ারেশন ছিল, ওনার বিজনেস মাইন্ড ছিল অনেক বেশি আর কি, এবং পাটেক্স উনি ব্যবসা করতো। সেখান থেকে আমার মূলত হচ্ছে যে টাকা পয়সার প্রতি বা টাকা আর্ন করতে হবে, যেহেতু পরিবারের বড় সন্তান, আর্ন করতে হবে এটার প্রতি একটা ইচ্ছা ছিল আর কি। এবং আমার বাবা যান কখনোই হচ্ছে উনি ওই কম্পিউটার ওই চাকরিগুলোকে বিলিভ করতো না, এবং যেহেতু ফ্রিডম ফাইটার ছিল, আমার বাবা কিন্তু একজন ফ্রিডম ফাইটার ছিলেন, এবং ওনাদের ধারণা ছিল যে কম্পিউটারের কাজ করা হচ্ছে কেরানিরা, তুমি কি কেরানি হবা নাকি যে কম্পিউটার কিনতে চাও। তা এই বিষয়টা আমি আমার মাকে জানাই, আমার মা হচ্ছে তার সেভিংসের টাকা দিয়ে আমাকে হচ্ছে ল্যাপটপ কিনে দেয়, ওই যে সময়টা বললাম, ওইখান থেকে হচ্ছে টুকটাক করে হচ্ছে যে জার্নিটা শুরু হয় আর কি। এবং তারপরে হচ্ছে যে ওইভাবে আপনার ওইটা দিয়েই কাজ করতে করতে মোটামুটি পরবর্তীতে যখন টাকা পয়সা ইনকাম যখন আসা শুরু হয়, বাবাকে যখন বলি যে দেখো এই হচ্ছে অবস্থা, এই যে বিদেশি ক্লায়েন্টদের সাথে চ্যাট করতেছি, মিটিং হচ্ছে, তখন বাবা আসলেই খুব খুশি হয়, এবং আমার মা আমার পরিবার সবাই আমাকে সাপোর্ট করে যে তুমি ট্রাই করো, চেষ্টা করো। এবং মজার বিষয় হচ্ছে যে আমার ফ্রিল্যান্সিং লাইফটা যখন ছিল ফাইবারের ওই সময় পর্যন্ত অনেকেই ফ্রিল্যান্সার হিসেবে চিনতো, কিন্তু পরবর্তীতে যখন ফাইবারের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় এরপর তো আমি জবে সরাসরি সুইচ করি, এবং টাকা পয়সার যে একটা আছে না ব্যারিয়ার, যে না ঠিক আছে এনাফ হচ্ছে আর লাগবে না বা সামথিং লাইক দ্যাট, এরকম কখনোই মনে হয়নি। কজ আমার লাইফে আরও বেশ কিছু গোল আছে, ওই গোলগুলো ফুলফিল না হওয়া পর্যন্ত মনে হচ্ছে না থামার সুযোগ হবে, এবং আমি চেষ্টা করে যাচ্ছি স্পেস আরও বড় করার, এবং আমার মাধ্যমে আপাতত আমার এমপ্লয়ি যারা আছে, আমার এমপ্লয়ি সংখ্যা আমি আরো অনেক বাড়াতে চাই, এবং বেকার যারা আছে এদেরকে আমি আরো স্পেস দিতে চাই। কিরকম সংখ্যক এমপ্লয়ি আছে? 12 জন। 12 জন ফুল টাইম বেতন দেন আপনি? হ্যাঁ, রিমোটলি হচ্ছে কাজ করতেছে, ওদেরকে ওইভাবে আমার ফুল টাইমই হচ্ছে স্যালারি দিয়ে রাখতে হয়।
নাইস। আউটরিচের ব্যাপারটা যদি একটু ফেরত আসি কিছুক্ষণের জন্য, এমন কোনো কিছু কি আপনি বলতে পারেন যেটা, বিকজ আউটরিচ এখন নিউ ট্রেন্ড, সবাই আউটরিচ নিয়ে কথাবার্তা বলে। আমরা যখন আউটরিচ করতাম তখন তো শুধু ইমেলে ছিল, এখন তো আপনি তো হোয়াটসঅ্যাপে করছেন, এখন তো সবাই কম্বিনেশন মিলায়, সো লিঙ্কডইন, একটু ইমেল, একটু ইনস্টাগ্রাম ডিএম, এরকম অনেকে দেখছি যারা ওই যার সাথে যোগাযোগ করতে চায় তার পরিবার পরিজন খুঁজে বের করে, তারপর তাকে নক করে বলে যে আমি ওনাকে একটা নক করব, ইন্ট্রো, এই টাইপ জিনিসপত্র। সো আউটরিচ করে যদি আমি ক্লায়েন্ট পেতে চাই, কোনো এরকম স্ট্র্যাটেজি বা হ্যাক কি আপনার জানা আছে যেই কারণে আমি অন্য 10 জনের থেকে কনভার্সন একটু বেশি পাইতে পারি? এটার জন্য হচ্ছে মানে একদম আহামরি তেমন কিছুই না, আপনার হচ্ছে স্কিল জানা থাকতে হবে। আপনি যে আউটরিচ করতেছেন এবং তার যে কি প্রবলেম, সেই প্রবলেমটা তো দেখাই দিতে হবে, প্লাস তার প্রবলেমটা কিন্তু ওয়েবসাইটে না, বিজনেসে। সে সেল পাচ্ছে না, এটা হচ্ছে বড় কথা। এবং তাকে বোঝাইতে হবে যে আমি তোমার বিজনেস গ্রোথ করতে আসছি, আমি তোমাকে এসইও সার্ভিস দিব, তোমার ওয়েবসাইট ডিজাইন এই করবো সেই করবো, ওইটা অপটিমাইজ করবো, এগুলো তো ক্লায়েন্ট বুঝবেই না। ওকে হচ্ছে সরাসরি কথা বলতে হবে, তোমার আপাতত সেল এই অবস্থায় আছে, আমি তোমার বিজনেসটাকে হচ্ছে করবো, গ্রোথ করে দিব, তোমার গ্রোথটা হচ্ছে হাই করে দিব। এই এন্ড থেকে হচ্ছে কথাটা স্টার্ট করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে যে আপনি যদি আউটরিচে, আমি স্টিল যে প্রসেসটা এখনো ফলো করি সেটা হচ্ছে যে স্পেসিফিক জোন ওয়াইজ লোকাল ইস্যুর যে বিষয়টা আছে, যেমন লোকাল ইস্যুর কাজটা অনেক বেশি, এটা ফুরাবে বলে মনে হচ্ছে না, সামনে যত সময় যাবে এটার স্পেস আরও তত বাড়বে। আমেরিকাতে যেমন হচ্ছে অ্যাটল্যান্টা, এটা খুবই আপনার ইসের ভিতরে খুব একটা লোকাল এরিয়ার মধ্যে খুবই আপনার আহামরি যে জনপ্রিয় তাও কিন্তু না। ওই অ্যাটল্যান্টাতে যদি হচ্ছে আপনি টার্গেট করে যদি স্পেসিফিক যে সমস্ত সার্ভিসগুলো আছে, ইয়াল্পে যান, অ্যাটল্যান্টায় কোন কোন সার্ভিস আছে না আছে ওরা আপনাকে লিস্ট দিয়ে দিবে। বিজনেসগুলো ধরে ধরে হচ্ছে গুগলে সার্চ করেন, জাস্ট গুগলের বাহিরের কোনো কিছু নেই, গুগলে সার্চ করেন, 3-4 নম্বর পেজে যান, দেখেন ওদের সোশ্যাল মিডিয়া পেজ নাই, সো এখন ইনফিনিট স্ক্রল, হ্যাঁ, অনেক নিচে নামেন। হ্যাঁ, এভাবে একটু দেখেন, এভাবে দেখে দেখে হচ্ছে একটু ঘোরেন এবং দেখেন কাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ট্র্যাক করেন, ওদেরকে নক করেন। আর হোয়াটসঅ্যাপে যদি রেসপন্স না পান, আইজিতে পসিবিলিটি আরও অনেক বেটার আর কি। টেসবুক তো ওরা ইউজই করে না, ইনস্টাগ্রামটা ওরা অনেক বেশি ইউজ করে। ইনস্টাগ্রামে আমি আবার অনেক নক করি, কিন্তু ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আমি অনেক ক্লায়েন্ট স্টিল জেনারেট করি। এছাড়াও আপনার বিভিন্ন বিজনেস ডিরেক্টরি সাইট আছে যারা হচ্ছে বিভিন্ন বিজনেসের ক্যাটাগরিগুলোকে করে রাখে, তাদের সাইটে লেআউট আকারে হচ্ছে সাজায় রাখে। ওই সমস্ত সাইটে গিয়ে হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে আপনার আইডিয়া হবে যে লয়ার থাকতে পারে বা আরও অন্যান্য অনেক যত বিজনেস সবই তো সেখানে দেখবেন। ওইখান থেকে দেখে দেখে ফর এক্সাম্পল লয়ার সার্ভিস ইন মিয়ামি বা লোকেশনটা কেন স্পেসিফিক? ধরেন আপনি তো থাকেন বাংলাদেশে, জি, সো একজন যদি মায়ামি থেকে আসে, একজন যদি অ্যারিজোনা থেকে আসে, জি, আপনার কাছে লোকেশন কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, লোকেশনটা কেন ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে যে লোকাল ওয়াইজ হচ্ছে যে আপনার এই যে আমি যে সার্ভিসগুলোর কথা বললাম, বর্তমানে লোকাল এসইও ট্রেন্ডটা হচ্ছে সবচাইতে বেশি। ইন্টারন্যাশনাল এসইও বলেন বা ই কমার্স এসইও বলেন, বড় বড় ব্র্যান্ড যারা আছে, আপনি তো নতুন, আপনাকে তো কেউ চেনে না, তারা কেন আপনাকে কাজ দিবে? আপনাকে তো কাজটা খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করতে একদম মানে ছোট মানুষ থেকে একদম যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী এবং লোকালি যারা বিজনেস করে আর কি, আপনি তাদেরকে বলেন যে তোমার এটা লোকাল বিজনেস, বিশেষ করে এসি রিপেয়ার, এয়ার ডাক যারা আছে, এদের সাথে অনেক কাজ করা হয়েছে। আমার মুভিং সার্ভিস যারা দিচ্ছে, এরা হচ্ছে স্পেসিফিক সিটি ওয়াইজ হচ্ছে লোকাল সার্ভিসগুলো দিয়ে থাকে। এদেরকে হচ্ছে ক্লায়েন্ট হিসেবে জেনারেট করাটা কম্পেয়ার টু আদার থেকে অনেক বেশি সহজ, যেটাকে এইচভিসি বলা হচ্ছে, এইচভ্যাক। হ্যাঁ, এইচভ্যাকটা বলা হচ্ছে। এই সার্ভিসটার এটা অনেক বেশি, ক্লায়েন্টও পাওয়া যায় খুব দ্রুত, এবং আমি করতেছি, স্টিল আমার অনেক ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ। এখন যদি আপনার সবকিছু আবার নতুন করে শুরু করতে হইতো এবং কেউ আপনাকে বলতো যে আপনি কি করবেন আমি জানি না, আপনার যেমন চায় করেন, আপনি অনলাইন থেকে ইনকাম করবেন, এটা হলো আপনার গোল, আচ্ছা, তাহলে কি আপনি আবার সেম জিনিসই করতেন না কোনো কিছু চেঞ্জ হইতো? মার্কেট প্লেসে যেতেন আবার? মার্কেট প্লেস তো খুবই কম্পিটিশন এই মুহূর্তে, মার্কেট প্লেসে যাওয়ার যে ধৈর্যটা ওইটা সবার হয় বলে মনে হয় না, এবং সবাই একটু শর্টকাটই চায়। সো আমি যদি একবারই নতুন করে যদি শুরু করতাম, আমি অলরেডি করছি, সেটা হচ্ছে যে শুধু যে এসইও করছি বিষয়টা তা না, আমার অফলাইনেও হচ্ছে যে একটা জুতার বিজনেস ছিল, এবং সেখানে হচ্ছে আমি 50,000 টাকার মতো ইনভেস্ট করি ওই বিজনেসটাতে। আমি অফলাইনে বলেছেন? অফলাইনের, হ্যাঁ, অফলাইনে। এবং এটা হচ্ছে আমি কিভাবে করি, যে আমি চায়নাতে সোর্স পাই পরিচিত একজনের মাধ্যমে, চায়না থেকে তারা দিয়ে আমি জুতা নিয়ে আসতাম, নিয়ে আসার পর হচ্ছে এটাকে হচ্ছে আমি ডিজিটালি, যেহেতু আমি মার্কেটিং জানি,
দ্যাটস ওয়াই হচ্ছে যদি কেউ নতুনভাবে শুরু করতে যায় অ্যাট ফার্স্ট তাকে আগে স্কিল শিখতে হবে, কিছু না কিছু তাকে জানতেই হবে। হয় তাকে ফেসবুক মার্কেটিং জানতে হবে, না হয় তাকে কিছু একটা জানতে হবে, জেনে দুইটা কম্বাইন করতে হবে। যেমনটা আমি করছি, 50,000 টাকা দিয়ে যখন আমি চায়না থেকে জুতাগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে আমি ফেসবুকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতে শুরু করলাম। কতগুলো জুতা আনা গেছে 50,000-এ? খুব যে বেশি আনতে পারছি তা না, কারণ জুতা তো অনেক ভ্যারিয়েশন আছে, সাইজ আছে, কালার আছে, অনেক ভ্যারিয়েশন আছে। তবে আমি লেডিসটা নিয়ে কাজ করতাম অনেক বেশি, জেন্টসটা না। লেডিসটা নিয়ে কাজ করাতে আমার রেসপন্স কম্পেয়ার টু জেন্টস আমি আর অনেক বেশি পাইছি। সো যাই আমি আনছিলাম, স্পেসিফিক আমার ওরকম মনে নেই। বিজনেসটা আপাতত ক্লোজ আছে, বাট আল্লাহ যদি চায় আমি আবার শুরু করব। আমার চিন্তাভাবনা আছে, আমার কিছু লোক লাগবে, এদেরকে দিয়ে চিন্তাভাবনা আছে আমার বিজনেসটা শুরু করার। বাট বিজনেসটা খুব ভালো ছিল। 50,000 টাকা দিয়ে আমি যখন বিজনেসটা শুরু করি, এটার এন্ডের কথা আমি বলতেছি, আমার মোটামুটিভাবে হচ্ছে ওভারঅল আমি 1 বছর মতো হচ্ছে এই বিজনেসটার সাথে ছিলাম। এটা আবার একটা সাইড বিজনেস ছিল। আমি অলমোস্ট হচ্ছে এটাকে পরবর্তীতে ওভারঅল 5 থেকে 7 লাখ টাকায় আমি এটা নিয়ে গেছিলাম 50,000 টাকা থেকে। এবং এই টোটাল স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি ফলো করি আপনার একটা কথার মাধ্যমে। আপনি যখন বললেন না যে আপনিও মেবি একটা সময় 50,000 টাকা দিয়ে বিড়ালের খেলনা টেলনা ইউটিউব ভিডিও করেছিলেন, ওই সমস্ত কথাবার্তা মূলত এই জায়গাটা আমাকে আরো বেশি একটা ঘড়ির ব্যবসা তখন আপনি করছিলেন। হ্যাঁ। সো আমিও বলছিলাম ঠিক আছে, একটা কিছু করা যেতে পারে কিনা। দেন হচ্ছে আচ্ছা, এখানে আবার আরেকটা কথা আছে, এখানে বেশ কিছু ফ্যাক্টরস আছে। আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আপনি বিজনেসটা যে করলেন, মানুষ আপনাকে বিশ্বাস করলো কিভাবে? তার জন্য বাংলাদেশের মার্কেটে বিজনেস করার জন্য আপনার যেটা লাগবে, আপনার হচ্ছে একটা ট্রেড লাইসেন্স করে ফেলতে হবে, মাস্ট বি। এবং আপনার পেজে সেটা হচ্ছে যে সাবমিট করা থাকতে হবে। এটার ছবিটা যে হচ্ছে আপনার ছবিটা আপনি রাখতে পারেন, যেমনটা দোকানে গেলে আমরা অনেক দোকানে দেখি তারা সাজায় রাখে, এক্স্যাক্টলি। প্লাস হচ্ছে যে এখানে হচ্ছে আপনার একটা বিন করা যায়, বিনটা খুব সহজেই করা যায়। ইউটিউবে যে কেউ সার্চ করলে পাবে যে কীভাবে একটা বিন অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এটা দিয়ে সে একটা বিন অ্যাকাউন্ট করবে। ওই বিন অ্যাকাউন্টটা লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্সের সময়। তখন একটা ট্রেড লাইসেন্স যদি হয়ে যায়, তাহলে আপনার ব্যবসার অনলাইন বিজনেসের রিলায়েবিলিটি বা ট্রাস্টের যে বিষয়টা, এটা অনেক বেশি বুস্ট আপ করে। এবং আমি কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে এই বিজনেসটা করছি, আমি এমন না যে কোনো ওয়েবসাইট বানাইছি। অফলাইন বিজনেস ফেসবুক, সো ফেসবুক পেজ দিয়ে কি মানুষকে আপনি দোকানে পাঠাতেন, এরকম ছিল ব্যাপারটা? আমার নিজস্ব প্রোডাক্ট ছিল এবং আমার রেডেক্সের মাধ্যমে আমি হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিতাম। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই। এবং এরকম অনেক হয়েছে যে আমি সরাসরি চায়না থেকে অনেক ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতাম। এবং আমি বিশেষ করে নিউ মার্কেট, তারপর হচ্ছে চকবাজার, যে সমস্ত এরিয়াগুলো সেন্ট্রাল পয়েন্ট ছিল একদম, আপনার পাইকারি যারা কেনে, এরকমভাবে আমি এই অঞ্চলটাকে স্পেসিফিক করে আমি কিছু ফেসবুক অ্যাডস রান করি। এবং তার ফলশ্রুতিতে যেটা হয়, আমি 3 থেকে 4 জন একদম পাইকারি সেলার আমি পাই, যারা আমার থেকে সরাসরি লট আকারে মাল কিনতে চায় যে ঠিক আছে, তুমি আমাকে 100 পিস জোড়া এই মডেলের, যেহেতু এটা নতুন, তুমি আমাকে এনে দেওয়ার ব্যবস্থা করো। তখন তার থেকে আমি অ্যাডভান্স নিতাম 50%, মালটা ডেলিভারি করার পর 50% আমি তাকে দিয়ে দিতাম। সো এটা হচ্ছে আমার মূলত এসইওর পাশাপাশি একটা সাইড বিজনেস ছিল। এবং এই বিজনেসটা স্টিল অনেক ভালো, জুতার বিজনেসটা খুবই ভালো। এবং এটা ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, আমি এসইওর পাশাপাশি সামনে আবারও শুরু করব। এটা বড়ভাবে শুরু করার চিন্তা ভাবনা আছে আমার, বড় স্কেলে। সো এরপরে আরো অনেক কিছু হয়েছে, আমি কাহিনী ফাস্ট ফরওয়ার্ড করি। এবং এখন আপনার ওই 70-80 ক্লায়েন্ট চলতেছে এবং 2টা বড় কাজ চলতেছে, যদি আমি ভুল না করি। তার মধ্যে একটার অনেক আপডেট আসবে, যেগুলো আমরা বলবো না। আর অন্যটা ভালো চলতেছে, 2টাই ভালো চলতেছে এবং 2টাই করার কন্টিনিউ হইতে থাকবে। এটাই হলো পরিকল্পনা। সামনে কি হবে বলে মনে হয়? ধরেন 5 বছর পরে আপনি কি করতে থাকবেন বলে আপনার মনে হয়? 5 বছর পরে আমি কি করতে থাকবো, এটার স্পেসিফিক অ্যান্সার হচ্ছে যে আমার চিন্তাভাবনা আছে, যেহেতু আমি এসইও ফিল্ডে মোটামুটিভাবে কাজ করে যাচ্ছি এবং ফিউচারেও আরও কাজ করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমি আরও কিছু স্কিল ডেভেলপমেন্ট করব আমার নিজের মধ্যে। টার্গেট প্রথমে যেটা আছে সেটা সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি আমি যেভাবেই হোক, যেহেতু আমার প্রোগ্রামিং নলেজ টুকটাক আছে, পাইথনটা যদি শিখতে পারি ভালো হবে, তাহলে সাইবার সিকিউরিটি শেখাটা আমার জন্য ইজি হবে এবং সাইবার সিকিউরিটি আমি শিখে ফেলবো। এটা আমার একটা বড় টার্গেট আছে। সাইবার সিকিউরিটি কেন শিখতে চাচ্ছেন? এর কারণ হচ্ছে, এটা খুবই সহজ কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড এখন হচ্ছে ডিজিটালাইজেশন। দিনে যত হচ্ছে আপনার ওয়েবসাইট আসতেছে, যত ডিজিটাল হচ্ছে, যত ডিজিটাল স্পেস যত বাড়তেছে, নিরাপত্তার ঝুঁকিটাও তত বাড়তেছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এই নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমি আমার মাথায় সাইবার সিকিউরিটির বিষয়টা আসলো আর কি, সাইবার শেখা উচিত। দ্যাটস ওয়াই হচ্ছে আমি যে টার্গেট রাখছি যে আগামী বছর অথবা
কিছুদিনের মধ্যেই আমি ইনশাল্লাহ সাইবার সিকিউরিটিটা শেখা শুরু করব। এবং এটা আমি পার্সোনালি, আপনি যদি আমাকে বলেন যে নতুন যারা আছে কোনো স্কিল শিখতে চায় এবং এরকম যদি হয় যে আমার কাছে 50,000 1 লাখ টাকা আছে, আমি কি বিজনেস করতে পারি বা সামথিং লাইক দ্যাট, এখানে সর্বপ্রথম আসবে যে আপনি যদি বিজনেস নলেজ যদি আপনার না থাকে, আপনার কোনো বিজনেস নলেজই নেই, আপনি জাস্ট বললেন যে আমার কাছে 50,000 টাকা আছে, আমি এখন কি করব, তখন আমি বলবো যে ভাই তুমি স্কিল শেখো, মাস্ট বি তুমি স্কিল শেখো। হয় তুমি ফেসবুক মার্কেটিং শেখো, না হয় তুমি এসইও শেখো, না হয় তুমি সাইবার সিকিউরিটি শেখো। স্কিল শেখো, এই স্কিলটা তোমাকে হচ্ছে পরবর্তীতে তোমার ডেস্টিনেশন বলে দিবে। শেষ প্রশ্ন, যদি কেউ বলে যে আমি যে সাদা শার্ট পরা যে বসেছিল ওনার মতো হইতে চাই, ডিটেল কিছু জানে না, একটা পডকাস্টে শুনছি ওনারা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলতেছিল, শুনছি যে উনি তো মাসে 10 লাখ 5 লাখ 10 লাখ 2 লাখ 10 লাখ অনেক টাকা ইনকাম করে, আমি ওরকম করতে চাই, আমি ঠিক শিওর না যে আমি কিভাবে করব, কি করব, সবচেয়ে তাড়াতাড়ি কিভাবে আমি ওই পর্যন্ত যেতে পারি? সবচেয়ে তাড়াতাড়ি যদি আমি বলি, এইভাবে সত্যি কথা বলতে সবচেয়ে তাড়াতাড়ি চিন্তা ভাবনা করে যারা কোনো কিছু শিখতে চায় তারাই অ্যাকচুয়ালি ধরাটা খায়। তাড়াতাড়ি ভাই আসলে কোনো কিছু শেখা যায়, ধৈর্য লাগবে আপনার, মাস্ট বি আপনার ধৈর্য, সেই ধৈর্যটা মিনিমাম 6 মাস, অ্যাটলিস্ট 6 মাসের একটা ধৈর্য আপনার লাগবেই। এবং এর তাড়াতাড়ি এর আগে আপনি একদম অথেন্টিক ওয়েতে হালালভাবে আপনি কোনো কিছু করতে পারবেন। আপনি হয়তো বা ক্লিক বেটেড অনেক কিছুই আছে, হাবিজাবি বাজিটাজি করে বা অনেক কিছু করে আপনি করতে পারবেন, রিস্ক আছে, তাই ওটা তো আমি বলতে পারবো না, ওটা বলার আমার রাইটসও নাই। বাট আপনাকে মিনিমাম 6 মাস সময় হাতে নিয়ে আপনাকে নামতে হবে এবং আপনাকে কি স্কিল শিখতে হবে, এটাই হচ্ছে বড় কথা। স্কিল শেখেন প্রপারভাবে, যখন আপনি স্কিল শিখতে পারবেন এবং স্কিলের পাশাপাশি আপনার কমিউনিকেশনটা, ইংলিশটা যাতে আপনার মোটামুটিভাবে যাতে আয়ত্তে থাকে, একজন ক্লায়েন্ট কি বলতেছে এটা আপনি বুঝতেছেন, সে কি চায় এটা আপনি বুঝতেছেন, এবং আপনি তাকে কি দিবেন এটা আপনি তাকে বোঝাতে পারতেছেন, অ্যাটলিস্ট এতটুকু ইংরেজি আপনার জানা আছে, আপনি ইনশাল্লাহ শাইন হবেন। অনেকক্ষণ আগে আপনি একটা কথা বলছেন, তখন আমি বলতে চেয়েছিলাম বাট পরে ভুলে গিয়েছি, যে ক্লায়েন্ট তো এরর বুঝে না, ক্লায়েন্টের দরকার রেজাল্ট, এরকম একটা জিনিস আপনি বলতেছিলেন। তখন আমি বলতে চাইছিলাম, বাট এটা একটা খুব ভালো একটা পয়েন্ট আপনি বলছিলেন তখন, এবং এটা একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আমি দেখি মানুষের মধ্যে। যে আমি একটা সহজ উদাহরণ দিই বলি, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। একজন আমাকে আমার একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক সহ মেইল করেছে, যে ধরেন ওই ভিডিওটায় 2 লাখ ভিউ, বেশ ভালো ভিডিও, আমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ধরেন 1 লাখ হয়, সো ওটা 2 লাখ ভিউ ভালো। সো উনি আমাকে ওই ইউটিউব ভিডিওটার লিঙ্ক দিয়েছেন এবং বলেছেন যে ভাই এই ভিডিওটার সমস্যা আছে, এই ভিডিওটার ইউটিউব এসইও করতে হবে, এই ভিডিওটার তো কোনো ট্যাগ দেওয়া নাই, এটা একটা ইউটিউব এসইও করতে হবে। সো তখন এটা একটা কাহিনী আছে, আমি কেন বলতেছি সবাই আপনি হয়তো বুঝছেন বাট বাকিরা বুঝবে, যে তখন আমি ওনাকে বললাম যে ভাই ইউটিউব এসইও করলে কি হবে, তখন উনি বললো যে ইউটিউব এসইও করলে এই যে এই টুলটা সেখানে সব সবুজ হয়ে যাবে। যে ভাই এখানে সব সবুজ হয়ে গেলে কি হবে, তো উনি বললো যে আমি জানি না, এটা ইউটিউবে তখন এটা 80%-এর উপরে দেখাবে। তখন যে 80%-এর উপরে দেখাইলে কি হবে? তো দিন শেষে একটা বিজনেস কি চায় তার এন্ড গোলটা বুঝতে পারা জরুরি। একটা বিজনেস এটা চায় না যে ইওস্টেসিওতে আমার সব সবুজ হোক, একটা বিজনেস এটা চায় না যে আমার 100 এরর ছিল এখন 10টা এরর হয়েছে, 100 এরর থাকলেও তার কিছু যায় আসে না, 10টা এরর থাকলেও তার কিছু যায় আসে না, তার দরকার কনভার্সন, রেলেভেন্ট ট্রাফিক এবং কনভার্সন, এসইওর কথা যদি আমরা বলি, এই দুইটা জিনিস তার দরকার। অনেক এসইও এক্সপার্টরা এই জিনিস, জেনারেলি মার্কেটাররা এই জিনিস মিস করে, অনেক এসইও এক্সপার্টরা দেখা যায় আরেকটু বেশি মিস করে, যেহেতু এসইও একটু টেকনিক্যাল। সো অনেকে দেখা যায় যে টিক দিতে দিতে এসইও করে, যে আমি মেটা ডিসক্রিপশন করছি, আমি এই যে এটা দিছি, আমি ওটা দিছি, এবার টিক দিতে দিতে এসইও করে, তারপর ক্লায়েন্টকে বলে যে 100 এরর ছিল এখন 0 এরর আছে। ক্লায়েন্ট বলে তো আমি কি করবো তাতে, ক্লায়েন্ট যেখানে ছিল ক্লায়েন্ট সেখানেই আছে, তার 100 এরর 0 এরর হয়েছে। এই ব্যাপারটা অনেকে ভুল করে, এবং এই কারণে আমি বলবো যে জেনারেল বিজনেস আন্ডারস্ট্যান্ডিং আর একটু বাড়লে ভালো, নাহলে যে কোনো ফিল্ডে স্পেসিফিক্যালি কাজ করতে কষ্ট হয়। 100% অবভিয়াসলি ভাই, আমি আপনার সাথে 100% একমত এই জায়গাটাতে। আপনি যদি একজন ক্লায়েন্টকে যদি বলেন যে আমার তোমার ওয়েবসাইটে এই ইরোর আছে, ওই ইরোর আছে, ও তো ইরোরের কিচ্ছু বোঝে না ভাই, ও বোঝে হচ্ছে জাস্ট ওর বিজনেস এবং ওটা আপনি গ্রো করতে পারতেছেন কিনা। এখন দেখেন এইটা গ্রো করার পার্সপেক্টিভে আপনি ওকে বোঝাবেন, কিভাবে বোঝাবেন, যে দেখেন আপনি যদি গুগলের ফার্স্ট পেজে আসতে যান, আপনার ওয়েবসাইটকেই তো আমরা নিয়ে আসবো, আপনি তো আর সরাসরি আসবেন না, আপনার ওয়েবসাইটকে আসতে হবে। আসতে গেলে আপনার ওয়েবসাইটে যারা বর্তমানে আপনার বিজনেসের ফার্স্ট পেজে আছে, তারা কিভাবে ফার্স্ট পেজে আছে, তাদের ব্যাক এন্ডে কি কি কাজ করতেছে, আপনার কিন্তু এটা বুঝতে হবে আগে। ক্লায়েন্ট কিন্তু কিচ্ছু বোঝে না, ওরা আপনি কিভাবে বোঝাবেন, এটা আপনার দায়িত্ব। ওকে বলতে হবে যে এই হচ্ছে তোমার কম্পিটিটর, ও দেখো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে ও ফার্স্ট পেজে আসে, তোমাকেও ভাই এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে তোমাকে ফার্স্ট পেজে আসতে হবে, আদারওয়াইজ কোনো সুযোগ নেই। সো ফার্স্ট পেজে যখন তুমি আসবা, যখন পিপল একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে তোমাকে ফার্স্ট পেজে পাবে, তখন সে হচ্ছে তোমার থেকে কোনো কিছু পারচেস করবে, সেসবে তো কোনো স্কোপই নেই। দ্যাটস ইট, এটি সহজভাবে বোঝাতে হবে আর কি। টেকনিক্যাল কাজ অবশ্যই আপনি বলবেন, সব কিছুই করবেন, বাট এটি টেকনিক্যালি হ্যান্ডেল করে বোঝাতে হবে তাকে, না বোঝালে আবার ঝামেলা আছে। শেষ কিছু বলার আছে
আপনার, নাহলে আমরা এখন শেষ করব। শেষ কিছু বলার বলতে হচ্ছে যে আমি সত্যি কথা বলতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছে স্টুডেন্ট অনেকেই আছেন পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় আছে এবং তারা সবাই হচ্ছে যে বলতেছে যে কিছু শিখতে চাই কিছু করতে চাই, কিভাবে কি করব, 2-3 লাখ টাকা আছে, 1-2 লাখ টাকা আছে, কোথায় ইনভেস্ট করব, কোন জায়গাটা রিলায়েবল, এই সেই। আমার কথা একটাই ভাই, তুমি তোমার নিজের উপরে সেটা ইনভেস্ট করো, স্কিল শেখার প্রতি সেটা ইনভেস্ট করো। এবং আমাকে যদি সরাসরি প্রশ্ন করা হয় যে আমরা কার থেকে বা কোন জায়গা থেকে হচ্ছে এটা করতে পারি স্পেসিফিক ভাবে, আমি প্রমোশনাল পারপাসে বলতেছি না, আমি এমন একটা পারপাস বলতেছি যে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম তুমি সবকিছু পাবা। কথার কথা, সে ফেসবুক মার্কেটিং শিখলো, এখন সে কি করবে, তার হচ্ছে ফাইবার সম্পর্কে জানতে হবে, কোথায় কাজ পাবে না পাবে, গাইডলাইন্সগুলো তো দরকার। সো এমন একটা প্ল্যাটফর্মের থেকে তুমি শিখবা যেখানে তোমার একদম সিরিয়াল বাই সিরিয়াল সিলেবাস ওয়াইজ সবকিছুই দেওয়া আছে। ওটাই। That's it. ঠিক আছে, অনেক প্রমোশন হয়েছে। ধন্যবাদ ভাই, Most welcome, ভাই। ধন্যবাদ সবাইকে।